চার দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সহিংসতা, এখন পর্যন্ত মারা গেছে অর্ধ শতাধিক। নির্বাচনে দায়িত্বশীলদের নিয়ন্ত্রণ না থাকায় কারণ, মন্তব্য বিশ্লেষকদের। নির্বাচনের পুরো প্রক্রিয়ার উপরে কারো কন্ট্রোল নাই, তার কারণ এই যে শাসক দলের ভিতরে যখন এখানে মারামারি হচ্ছে এবং অন্য দল নেই, সেই কারণে তারা কন্ট্রোল করছে না। গণতন্ত্র নিশ্চিত করতে গিয়ে মানুষ প্রাণ হারাবেন, এমতাবস্থায় আসলে রাষ্ট্র তার দায় এড়াতে পারবে। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন। রমজান সামনে রেখে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি ভালো, তবে বাণিজ্য মন্ত্রণালয়ের। এরপরও বাড়ছে কয়েকটি পণ্যের দাম। বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিদ্যুৎ বিভাগের। প্রায় এক দশক ধরে পলি পড়ে ভরাট হয়ে গেছে ছোট ফেনী নদী। সেচ সংকটে রবি শস্য আবাদ করতে না পেরে বিপাকে 70,000 কৃষক। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 155তম জন্মবার্ষিকীতে দেশ জুড়ে নানা আয়োজন। অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে শিলাইদহের কাচারি বাড়ি। চার দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় নিহত হয়েছেন অর্ধ শতাধিক, এছাড়া আহত হয়েছেন কয়েক হাজার। নির্বাচনের উপর দায়িত্বশীলদের নিয়ন্ত্রণ না থাকাকেই এজন্য দায়ী করছেন বিশ্লেষকরা। পরবর্তী পর্বগুলোতে সহিংসতা কমাতে নির্বাচন কমিশনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তারা। মাহমুদ রাকিবের রিপোর্ট। দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে। তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়ছে সহিংসতা। বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিকের তথ্য মতে তৃতীয় দফা ইউপি নির্বাচন পর্যন্ত নিহতের সংখ্যা ছিল 71 জন। সদ্য শেষ হওয়া চতুর্থ দফা নির্বাচনেও প্রাণহানি হয়েছে একাধিক ব্যক্তির, অথচ 2011 সালের পুরো ইউপি নির্বাচনে নিহতের সংখ্যা ছিল 10 জনেরও কম। নির্বাচন পর্যবেক্ষকদের মতে নির্বাচন কমিশনের সদিচ্ছার অভাবেই নির্বাচনী হত্যাযজ্ঞ থামছে না। এছাড়া নিজেদের সব দায়িত্ব এড়িয়ে পুলিশের উপর নির্বাচনী দায় ছেড়ে দেওয়ার কারণেও সহিংসতা ছড়িয়ে পড়ছে বলে মনে করেন তারা। নির্বাচনের পুরো প্রক্রিয়ার উপরে কারো কন্ট্রোল নাই। ইলেকশন কমিশন কন্ট্রোল হারিয়েছে, পার্টি কন্ট্রোল হারিয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল হারিয়েছে। তার কারণ এই যে শাসক দলের ভিতরে যখন এখানে মারামারি হচ্ছে এবং অন্য দল নেই, সেই কারণে তারা কন্ট্রোল করছে না। গণতন্ত্র নিশ্চিত করতে গিয়ে মানুষ প্রাণ হারাবেন, এটা কোন অবস্থায় কাঙ্ক্ষিত নয়। এমতাবস্থায় আসলে রাষ্ট্র তার দায় এড়াতে পারে। নির্বাচন কমিশন একটা গা ছাড়া অবস্থা, যে ঠিক আছে তোমরা মারামারি করতেছো, আমার কি আছে। যেমন একজন কমিশনার বললেন, বাইরে মারামারি করতেছে, আমার কোনো, আমি ভোট কেন্দ্রে কি হচ্ছে এটা নিয়ে আমি বদার। অ্যাকচুয়ালি তো তা নয়। যারা স্টেক হোল্ডার তারা ডেসপারেট, প্রচুর বিদ্রোহী প্রার্থী আছেন অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড, এবং তাদের জন্য ইটস এ ডু অর ডাই সিচুয়েশন। গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স আছে এই অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, যেখানে প্রিজাইডিং অফিসার সিল মারতেছে, কোনো প্রিজাইডিং অফিসার জাল ভোট দিচ্ছে, এরা তো সরকারি কর্মকর্তা। এদিকে নির্বাচনের ট্রাইব্যুনালের অজুহাত দিয়ে প্রার্থীদের অনিয়মের অভিযোগ ইসি আমলে নিচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা। যদিও নির্বাচন পরিচালনা বিধির 90 ধারায় বলা আছে, সন্তোষজনক না হলে কমিশন যে কোনো পর্যায়ে নির্বাচন বন্ধ করে দিতে পারবে। প্রথম যখন মারামারি হলো, যে জায়গায় মারামারি হতো ওটা বন্ধ করে দিলে কি হতো, না হয় 100টা বন্ধ থাকতো, না 200টা বন্ধ থাকতো। নির্বাচনী ব্যবস্থাপনা যদি একবার ভেঙে যায়, এটাকে আবার রাস্তা নিয়ে আসতে অনেক সময় লাগবে। কমিশন যারা ম্যানিং করছেন সর্বোচ্চ পর্যায়ে, তাদের নির্বাচন দিবসে মাঠে যাওয়া উচিত। এটা একটা পার্সোনাল টাচ যদি তারা দেন, এটা ডেটারেন্ট একটা রোল প্লে করবে। এছাড়া নির্বাচনী সহিংসতা বন্ধে নির্বাচন কমিশন ও সরকারের পাশাপাশি সাধারণ ভোটারদেরও সচেতন হবার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।
এদিকে চতুর্থ দফা নির্বাচন শেষে নিরঙ্কুশভাবে এগিয়ে আছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অধিকাংশ ইউনিয়ন পরিষদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। 703টি ইউনিয়নের মধ্যে 685টির বেসরকারি ফলাফলে এই চিত্র পাওয়া গেছে। ঘোষিত ফলের মধ্যে 442টিতে আওয়ামী লীগ, 73টিতে বিএনপি, 8টিতে জাতীয় পার্টি এবং 161টিতে স্বতন্ত্র এবং অন্য দলের একজন চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন। স্থগিত করা হয়েছে 12টি ইউনিয়নের নির্বাচন। দেশে এবারই প্রথম 6 ধাপে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরের এই নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে। মনোনয়নপত্র জমা দিতে না পারার সহ নানা কারণে চতুর্থ ধাপে 40টি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়। পার্বত্য শান্তি চুক্তির পুরোপুরি বাস্তবায়নে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিএনপি পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতা করলেও বর্তমান সরকার পার্বত্য এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করছে। সকালে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী একথা বলেন। দেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার অপরূপ নৈসর্গিক দৃশ্য হৃদয় পুলকিত করে সবার। তবে এসব দৃশ্যের অন্তরালে এখানকার অধিবাসীদের জীবনের গল্প খুব সুখকর নয়। দীর্ঘ সংঘাতের পর 1997 সালে শান্তি চুক্তির পর আসে স্থিতিশীলতা। পার্বত্য চট্টগ্রামবাসীর সঙ্গে সমতলের মানুষের পারস্পরিক সাংস্কৃতিক আদান প্রদান ও সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন গড়ে তুলতে রাজধানীর বেইলি রোডে প্রায় 2 একর জমির উপর স্থাপিত হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স। রোববার এই কমপ্লেক্সের ভিত্তিফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিভিন্ন পক্ষের বিরোধিতার পরেও যে শান্তি চুক্তি হয়েছে তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। শান্তি চুক্তির প্রায় অধিকাংশ ধারা কিন্তু আমরা বাস্তবায়ন করেছি, যেটা হচ্ছে ভূমি সংস্কার কমিশন গঠন করা হচ্ছে বারবার, কিন্তু এই কমিশনের কাজটা খুব ঠিকমতো এগোচ্ছে না। সেখানে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আমি এখানে সত্যবাবু আছেন, সবাইকে বলবো যে দুই পক্ষই বসে সেটা ঠিক করতে হবে। 97 সালের 2রা ডিসেম্বর শান্তি চুক্তি করি, বিএনপির পক্ষ থেকে হরতাল ডাকা হয়, আহ্বান করা কেউ যেন অস্ত্র সমর্পণ না করে। আর একটা কথা তো আপনারা শুনেছেনই, যার বক্তব্যই ছিল যে শান্তি চুক্তি হলে ফেনী থেকে পার্বত্য চট্টগ্রাম এই জায়গা ভারতের হয়ে যাবে। তখন আমি একটা প্রশ্ন রেখেছিলাম, কারণ বিএনপির নেত্রী তখন ওই ফেনী থেকে নির্বাচিত সংসদ সদস্য। তাই আমি বললাম যে ফেনী পর্যন্ত যদি ভারত হয়ে যায় ভালোই তো, আপনি তাহলে ভারতের পার্লামেন্টে যে ওখানকার সদস্য হবেন, তখন আর বাংলাদেশে থাকবেন না। তা আপনি কি সেটাই নিচ্ছেন? কারণ ভারতে তার জন্মভূমি। অনুষ্ঠানে পার্বত্য এলাকা থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সামান্য কিছু আছে, 4টা জায়গায় 4টা থাকবে, ব্রিগেড থাকবে, তাছাড়া বাকি আমরা তুলে নিয়ে আসবো এবং সেজন্য সেই লক্ষ্য নিয়ে আমরা রামুতে একটা সেনা নিবাস করে দিয়েছি। সেভাবে আমরা কিন্তু ওই অঞ্চলে আমাদের শান্তি চুক্তি বাস্তবায়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। যেটুকু বাকি আছে ইনশাল্লাহ সেটুকু আমরা করে ফেলে দেব। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে 106 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই কমপ্লেক্সের কাজ 2018 সালের জুন মাসের মধ্যে শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিজেদের মেইন স্ট্রিমে না নিয়ে ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। মজুদ ও সরবরাহ পরিস্থিতি ভালো থাকায় আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের সংকট কিংবা দাম বাড়ার শঙ্কা নেই বলে বাণিজ্য মন্ত্রণালয় দাবি করলেও ইতোমধ্যে কিছু পণ্যের দাম বাড়তে শুরু করেছে। ভোগ্যপণ্য ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় রোজায় ছোলা ও মসুর ডালের দাম বাড়তি। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। রমজানের ছোলা, পেঁয়াজ, চিনি ও ভোজ্য তেলের মতো বেশি ব্যবহৃত পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। এই বাড়তি চাহিদাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বেড়ে যায় পণ্যের দাম। তবে রমজানের আগে বিপুল পরিমাণ ভোগ্যপণ্য আমদানি এবং চাহিদার চেয়ে মজুদ ভালো থাকায় রমজানে নিত্য পণ্যের ঘাটতি হবে না দাবি করে বাণিজ্য সচিব জানান, প্রাথমিক বাড়তি চাহিদার কারণে দাম কিছুটা ঊর্ধ্বমুখী হলেও সেটা স্থায়ী হবে না। এক্ষেত্রে রমজানে বাজারের ওপর বাড়তি চাপ এড়াতে একসঙ্গে সারা মাসের বাজার না করার পরামর্শ তার। রমজানের সময় যত ধরনের পণ্য আছে সেটা চাহিদার থেকে অনেক বেশি মজুদ আছে এবং আমরা প্রতিটা এলসি সরবরাহ পরিস্থিতি পুরোটা পরিবীক্ষণ করি আমরা জনগণকে আশ্বস্ত করতে পারি যে রমজানে কোনো রকম সরবরাহ পরিস্থিতিতে কোনো রকম ঘাটতি হবে না। প্রাথমিক চাহিদা সৃষ্টির কারণে হয়তো এক ধরনের চাপ সৃষ্টি হতে পারে মূল্যের, কিন্তু সেটা কখনোই স্থায়ী থাকবে না। তবে ব্যবসায়ীরা জানান, সম্প্রতি পণ্যবাহী জাহাজ শ্রমিক ও মালিকদের ধর্মঘটের ফলে কিছু পণ্যের দাম বেড়েছে। এক্ষেত্রে সরবরাহ স্বাভাবিক থাকলে রমজানের দাম আর বাড়বে না। এখন কিছুদিনের জন্য হয়তো বাজার একটু বাড়তি। ভোগ্য পণ্য এগুলো এখন যেগুলো এখন আটক আছে
এগুলো যদি তাড়াতাড়ি সমাধান হয়ে যায় তার মনে হয় বাজারের পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসে পড়বে। তবে আন্তর্জাতিক বাজার চড়া হওয়ায় ছোলা ও মসুর ডালের দাম রমজানও বাড়তি থাকার আশঙ্কা ব্যবসায়ীদের। ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আদা, রসুন এগুলির দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। শুধু ছোলা এবং মসুর ডালটা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট হাই, হয়তো এই দুটো জিনিসের বাজার গতবারের তুলনায় কিছু বেশি থাকে। বড় বড় আমদানিকারক এবং যারা উৎপাদনকারী তাদের নিয়ে বসলে গভীরে যাওয়া যেত কতটুকু মাল আছে, কোনো মালের শর্টেজ আছে কিনা, কারণ এখনো সময় আছে সেগুলিকে রিকভারি করা যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরে ফেব্রুয়ারি পর্যন্ত 11,69,000 টন ভোজ্য তেল, 13,07,000 টন চিনি, 1,30,000 টন মসুর ডাল, 4,27,000 টন পেঁয়াজ ও 2,47,000 টন ছোলা আমদানি হয়েছে। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। বিশ্ব মা দিবস আজ। একবিংশ শতাব্দীতে এসেও স্বীকৃতি মিলছে না মায়ের ত্যাগ আর পরিশ্রমের। পরিবারের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের তাগিদ। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পর সংসদে দেয়া প্রতিক্রিয়ায় আদালত অবমাননা হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এতে সংসদ ও আদালতের মধ্যে কোনো সংকট সৃষ্টি হয়নি বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন আইনমন্ত্রী। আপনারা সকলেই জানেন যে সংসদের ভিতরে যা কথা বলা হয় সেটা কিন্তু আদালত অবমাননার এখতিয়ারের মধ্যে আনা যায় না। যেহেতু হাউসের ভিতরে কথা বললে আদালত অবমাননা হবে না, এর মানে এই না যে আমি আদালত অবমাননা করে হাউসের ভিতরে কথা বলবো। নো, আমি এটা বলতে পারি যে এই কথা বলে, এই আইনি ব্যাখ্যার কথা বলে আমি কোনো আদালত অবমাননাকর কথা বলি নাই। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্তে আইনগত কোনো বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ দুদকের আপিল মঞ্জুর করে এই রায় দেন। আদালত রায় বলেন, দুর্নীতির মামলা চলা অবস্থায় এফআইআর বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা অবৈধ। দুদকের আইনজীবী জানান, কাজ পাইয়ে দিতে প্রায় 2,12,00,000 টাকারও বেশি অনিয়মের অভিযোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর বিরুদ্ধে এই মামলাটি করে দুদক। আপিল বিভাগের এই রায়ের ফলে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলতে আর কোনো বাধা থাকল না বলেও জানান তিনি। যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। পাশাপাশি এদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনকে তলব করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জামায়াতের ডাকা হরতাল বিরোধী অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী। জামায়াতের হরতালকে অবৈধ উল্লেখ করে জনগণ এই হরতাল প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি। এই রায়ের, এই বিচারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, যেটা পাকিস্তানের এই ভূমিকা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের শামিল। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আমি আহ্বান থাকবে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্য, বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে তাদের এই হস্তক্ষেপ, তার বিরুদ্ধে পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে একটা কড়া প্রতিবাদ করা উচিত বলে আমরা মনে করি। তারা প্রতিটি মামলায় আদালতের রায়ের পর একটি হরতাল ডাকে, মৃত্যুদণ্ড কার্যকর করার পরে একটি হরতাল আহ্বান করে। এটি তার রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। এই হরতাল আদালতের বিরুদ্ধে হরতাল, অবৈধ হরতাল। এই হরতালের কোনো বৈধতা নাই এবং জনমনে এর কোনো প্রতিক্রিয়াও পড়ে না। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। হিমের রাতের অগ্রহায়ণে নয়, সোনার আশ্বিনে নয়, ফুল রাঙানো ফাগুনেও নয়, এই খড় ক্ষিপ্র বৈশাখে তার জন্ম। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদের নতুন জন্ম এই বৈশাখেই। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 155তম জন্মবার্ষিকী। কবির জন্মতিথিতে তার সৃষ্ট গান দিয়েই তাকে আপন করে পাওয়ার আয়োজন সাজিয়েছেন তরিকুল ইসলাম সৌরভ। আমাদের গভীর আনন্দ কিংবা গোপন ব্যথার গানে রবি, প্রেম ও প্রণয়ের ভাষা তার কাছেই পাওয়া।
রবীন্দ্রনাথ সুরের ভিতরে চিত্র, চিত্রের ভিতরে সূক্ষ্ম উপাদান দিয়ে বাংলার ঋতু বৈচিত্র্যকে সাজিয়েছেন। মায়ার কুজ্ঝটি জাল জাগ দূরে জাগ জাগ জাগ। বাংলা গানের নিজস্ব রঙে রাঙা একটি স্বতন্ত্র ধারা প্রতিষ্ঠা করেছেন রবীন্দ্রনাথ। শুধু রাগ রাগিনী নয়, বিশ্বের নানা ধারার সঙ্গীত আমদানি করে বাংলা গানকে সমৃদ্ধ করেছেন তিনি। গানকে ধাবিত করেছেন পরম সৌন্দর্যের দিকে। রবীন্দ্রনাথ বাঙালির এমন এক স্বজন, যিনি বিশ্ব মানবের ভাবের সংসার সাজিয়ে বিদায়ের কালে সকরুণ চিত্তে তৃষিত কণ্ঠে সুর তুলেছেন। মানুষের মর্মে ও মজ্জায় প্রাণলক্ষ্মী আজ নির্বাসিতা। তাই এই শিল্পী মনে করেন, সভ্যতার সংকটের এই কালে রবীন্দ্রনাথই হতে পারেন আমাদের আশ্রয়। সারা দেশের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, এরা তো রবীন্দ্রনাথের গভীরে ঢুকছে না। দর্শনে মননে রবীন্দ্রনাথকে ধারণ করার যে চর্চা, সেটা থেকে আমরা অনেক ক্রমশ দূরে চলে যাচ্ছি, এবং এটা তরুণ প্রজন্মকে দিয়ে শুরু করতে হবে। কোন দিনক্ষণের তিথি মেপে নয়, রবীন্দ্রনাথ জন্ম নেন প্রতিদিনই মানুষের অন্তরে। তাই তো রবিকে স্মরণ করি আজ এই নিদারুণ দুর্দিনে। জানি জীবনের জয় হবেই। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দেশব্যাপী নানা আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সকালে ময়মনসিংহের জয়নুল উদ্যানে বৈশাখী মঞ্চে আয়োজন করা হয় কবিগুরুর জন্মবার্ষিকী উৎসব। অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা রবীন্দ্রনাথের গান ও কবিতা পরিবেশন করেন। এ সময় রবীন্দ্র অনুরাগীরা উপভোগ করেন রবি ঠাকুরের কবিতা ও সঙ্গীত আয়োজন। এছাড়া ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সিলেটে এমসি কলেজেও সকালে শুরু হয় বিশ্বকবির জন্মবার্ষিকীর উৎসব। এ সময় আলোচনা সভার পাশাপাশি রবি ঠাকুরের গান কবিতা পরিবেশিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। দেশ জুড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। এই মুহূর্তে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, রুদ্র, আপনি জানেন যে আজ রবি ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী। তো এই জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী শিলাদহ তার নিজ বাড়িতে, যে বাড়িতে থেকে তিনি বিভিন্ন কাব্যগ্রন্থ, উপন্যাস রচনা করে গেছেন, ঠিক এখানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী মেলা সহ। জেলা প্রশাসন এই 3 দিনব্যাপী মেলার আয়োজন করেছেন মূলত সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায়। তো এখানে সকাল 10টার দিকে মেলার উদ্বোধন করা হয়েছিল এবং উদ্বোধন শেষে এই দুপুর 2টা থেকে শুরু হয়েছে মূলত সঙ্গীতানুষ্ঠান, রবীন্দ্র সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, রবীন্দ্র নাট্যাভিনয়, রবীন্দ্র রচনা পাঠ ও আলোচনা সভা। এই অনুষ্ঠানগুলো একের পর এক চলবে। মূলত 3 দিন ব্যাপী এই মেলার আয়োজনটি চলবে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত বলে আমাদেরকে আয়োজকরা জানিয়েছেন। তো আয়োজকরা বলছেন যে তারা প্রতি বছরই এই উৎসবটি পালন করে থাকেন, এই দিনটিকে তারা ঘটা করে পালন করে থাকেন। মূলত 33 বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠিবাড়ি, 3 তলা এই কুঠিবাড়িটি। তো মূলত এই কুঠিবাড়িতে কিন্তু বিপুল সংখ্যক দর্শনার্থী এসেছেন এবং তারা কিন্তু এই রবীন্দ্র সঙ্গীতানুষ্ঠান শুনছেন এবং রবি ঠাকুরের এই কুঠিবাড়িতে গিয়ে তার বিভিন্ন চিত্রকর্ম, তার রেখে যাওয়া বিভিন্ন স্মৃতি দেখছেন এবং সেখানে কিন্তু ছবি তুলছেন। ছেলে ছোট থেকে শুরু করে সব বয়সী মানুষ কিন্তু রবি ঠাকুরের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তো এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এখানকার বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, এখানকার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক আলতাফ হোসেন সহ রাজশাহী প্রত্নতত্ত্ব বিভাগের সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা।
তো মূলত এই অনুষ্ঠানটি এখনো চলছে এইভাবেই বিরতিহীনভাবেই কিন্তু রাত 11টা পর্যন্ত এই অনুষ্ঠানটি চলবে 3 দিন ব্যাপী। তো এখানে আমি অনেক দর্শনার্থীর সাথে কথা বলেছি, তারা মূলত তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন। তারা বলছেন যে রবি ঠাকুরকে যেন স্মরণ করে রাখতে তারা এই দিনটিকে উদযাপন যেভাবে করেন, সেই জন্য এই দিনটি দেখতে তারা রবি ঠাকুর কেমন ছিল, তার এখানে কি ধরনের চিত্রকর্ম ছিল, এই বিষয়গুলো দেখতে তারা তাদের সন্তানদেরকেও নিয়ে এসেছেন। তো এই ছিল আমার কাছে রবি ঠাকুরের কুঠিবাড়ি থেকে এই অনুষ্ঠানের সর্বশেষ। রুদ্র। দর্শক, কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি থেকে রবীন্দ্র জন্ম জয়ন্তীর খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। চলে যাচ্ছি পরের খবরে। মা, ছোট্ট শব্দটি যেন ভীষণ মমতার, ভালোবাসার। জন্ম দিয়েছেন যে মা, পরম আদরে লালন পালন করেছেন যিনি, তাকে আলাদা করে শ্রদ্ধা জানানোর জন্যই এই একটি দিন বিশ্ব মা দিবস আজ। 1912 সালে মাকে যথাযথ সম্মান জানাতে আনুষ্ঠানিকভাবে মা দিবস পালনের শুরুটা পশ্চিমে হলেও ধীরে ধীরে আমাদের সমাজেও এই দিবস পালনের প্রচলন শুরু হয়েছে। তবে সন্তানের একটু মঙ্গলের জন্য মায়ের সীমাহীন ত্যাগ, পরিশ্রম আর নিষ্ঠার স্বীকৃতি কি আদৌ আমাদের সমাজে আছে? বিস্তারিত পারমিতা হিমের রিপোর্টে। সবাই যখন মুখ ফিরিয়ে নেয় তখনও আশার প্রদীপ জ্বালেন একজনই, মা। সন্তানের কল্যাণে সব প্রতিবন্ধকতাকে তুচ্ছ জ্ঞান করেন যিনি, তিনিই তো জননী। পদে পদে বাধা, অসহযোগিতা, তার উপর সামাজিক গঞ্জনা, এ সব কিছুর পরেও হাল ছাড়নি মা। ফিজিও লাগছে আমার 4 বছর টানা, ওর ফ্লপি থেকে হাঁটা চলাতে। সেখানে দেখা গেল যে যখন ফিজিওতে সে হাঁটা চলা করতে শুরু করতো তখন হাইপার হয়ে গেল। হাইপার কমানোর জন্য তখন আবার অকুপেশন শুরু করতে হইলো। ওর যখন 3.5 বছর বয়স তখন খেয়াল করলাম স্পিচ নাই, সাথে স্পিচ শুরু হইলো। আমি 6 বছর মনে হয় ঘুমাই নেই রাতে। মাদের দুঃখগুলা বোঝা, সবার পাশে এসে দাঁড়ানো যে না এই মাটা আসলে খুব অসহায়, সে যে শুধু এই বাচ্চাটা সিক সেই জন্য অসুস্থ তা না, তাকে এভরি সেক্টর থেকে হ্যামারিং করা হয়। মাফরুহা বেগম 19 বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের সমস্ত দায়িত্ব একাই পালন করছেন, কেননা পরিবারের ধারণা মেয়েটির এই বিশেষ অবস্থার জন্য মাই দায়ী। অনেক 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 পানিশমেন্ট, কিন্তু আমি অনেক পানিশমেন্টে আছি। ওর 5 বছর বয়স থেকে আমার মনে হয় ওকে নিয়ে আগাচ্ছি, কিন্তু বাসায় যদি সাপোর্ট পাওয়া যেত তাহলে আমার মনে হয় আমি অনেক 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 আগাতাম, কিন্তু সেটা পাইনি আমি। যেখানে মায়ের মমতা, ভালোবাসা পৃথিবীর সবখানে সবকালেই তুলনার বাইরে, সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মায়েদের প্রতি আমাদের সমাজের এই নির্মমতা কেন? মাদের দায়ী করার প্রবণতা, এটা আসলে কিন্তু আমাদের বৃহত্তর যে যৌথ পরিবারের যে কাঠামো সেইখান থেকে এসছে, এবং এই কাঠামো বা এই সাংস্কৃতিক পরিবর্তনগুলো কিন্তু এক রাতারাতি হবে না। সমাজ সেপারেটেড রোল প্লে করে থাকে, রাষ্ট্র এখনো পুরোপুরি রেডি না এই ধরনের পরিবারের পাশে কিভাবে এসে দাঁড়াতে হয়। শুধুমাত্র একটি দিন কেন, সন্তানের জন্য মায়ের অপরিসীম ত্যাগ আর পরিশ্রমের স্বীকৃতি যেন সমাজের সব মাই পায় বছরের প্রতিটি দিন। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব মা দিবসে 9 জন মাকে বিশেষ সম্মাননা দিয়েছে বেসরকারি একটি প্রতিষ্ঠান। সকালে রাজধানীর মহাখালী DOHS এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গরবিনী মা নামের এই আয়োজনে সমাজসেবা, সাংবাদিকতা, খেলাধুলা ও সংস্কৃতি সহ বিভিন্ন অঙ্গনের সন্তানদের কীর্তিমান হয়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গরবিনী 9 মাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। নিজেও বিশ্বাস করি আজকে এখানে যারা কথা বলেছে তাদের সবাই ওই শক্তি একটি পিছনে মায়ের ফু, দোয়া করতে ফু দিচ্ছে, হাঁটে হেঁটে যেতে ফু দিচ্ছে, রাত্রে নামাজে করে ফু দিচ্ছে, কিছু না খেলে ভাত গরম যেটা খাইয়ে দিত ছোটবেলায় সেটাও ফু দিয়ে দিয়ে ভাত খাওয়াচ্ছে। মায়ের ফু আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় যতটুকু। আইপিএলের খবর। একদিন বিরতির পর আজ আবারও মাঠে নামতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ। দিনের প্রথম ম্যাচে হায়দ্রাবাদ লড়বে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। বিশাখাপট্টনমে ম্যাচটি শুরু হবে বিকেল 4:30টায়। বোলারদের নৈপুণ্য নিজেদের শেষ ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে সহজ জয় পেয়েছে সানরাইজার্স। 8 ম্যাচে 5 জয় পাওয়ায় প্লে অফে খেলার সমীকরণে টিকে আছে টম মুডির দল। এছাড়া যুবরাজ সিং ফেরায় দলের শক্তিও বেড়েছে। টুর্নামেন্টের শুরু থেকেই পারফর্ম করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান।
8 ম্যাচে 10 উইকেট তুলে নিয়েছেন কাটার স্পেশালিস্ট। এছাড়া ভুবনেশ্বর কুমারও আছেন ছন্দে। তাই বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছে না সানরাইজার্স। অন্যদিকে শুরুতে বেশ কিছু ম্যাচ হারলেও টানা 3 জয়ে পয়েন্ট টেবিলের 5ম স্থানে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দ্রাবাদের বিপক্ষে আসরের প্রথম দেখায় হারলেও এবার জয় তুলে নিতে চায় রোহিত শর্মার দল। It's quite incredible the way he goes about it. At this point, that's a great riposte. What a great follow. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে আজও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। হত্যাকাণ্ডের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীরা গ্রেফতার না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। সেক্ষেত্রে আমাদের এই নারায়ণগঞ্জের কাঁচপুরে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে মেঘলা নামে 14 বছরের এক কিশোরী। ভোর 5:30টার দিকে গার্মেন্টসে যাওয়ার পথেই ঘটনা ঘটে। নিহত মেঘলার মা জানান, প্রতিদিনের মতোই সকালে গার্মেন্টসের কাজে যাওয়ার জন্য বের হয় মেঘলা। এই সময় তিনি কিছুটা পথ এগিয়েও দেন। পরে 4 যুবক মেঘলাকে জোর করে তুলে নিয়ে নির্যাতনের চেষ্টা চালায়। এক পর্যায়ে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এ সময় রক্তাক্ত অবস্থায় মায়ের কাছে ফিরে এসে ঘটনার বর্ণনা দেয় মেঘলা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। আমি কোনো কিছু চাই না, সরকারের কাছে আমার সন্তান যেমন আমার বুক খালি। আমি এর উপযুক্ত বিচার চাই, এই উপযুক্ত বিচারটা চাই, আমি আর কোনো কিছু চাই না। আমার 14 বছরের মেয়ে নিষ্পাপ, ডিউটিতে যায়, ডিউটিতে আসে ওই যে ঘরে থাকে, আমার মারে কেউ চেহারা দেয় না। নোয়াখালীতে সরকারি জমি দখল করে গড়ে ওঠা একটি পার্ক ভেঙে দিয়েছে জেলা প্রশাসন। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পালের নেতৃত্বে মাইজদি বড়দিঘির দক্ষিণ পাড়ে গণপূর্ত বিভাগের জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা আলিফ ডেভেলপ ফাউন্ডেশনের ড্রিম পার্ক ভেঙে ফেলা হয়। এ সময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পার্কের জন্য 100 বছরের ঐতিহ্য বড়দিঘির সৌন্দর্য হানির পাশাপাশি জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের মুক্ত প্রাঙ্গণ সংকুচিত হয়ে পড়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে স্থানীয়রা আন্দোলন করে আসছিলেন। এরই প্রেক্ষিতে পার্কের কাজ বন্ধের জন্য হাইকোর্টে রিট করা হয়। আমরা এখানকার নাগরিকদেরকে সংগঠিত করে এখানকার একটা নিয়মতান্ত্রিক জন আন্দোলন গড়ে তুলি এবং আজকের এই প্রশাসন কর্তৃক এই যে উচ্ছেদ অভিযান, এটা নাগরিক আন্দোলনের একটা বড় রকমের বিজয় সাফল্য আমাদের নোয়াখালীবাসীর। প্রতিদিন হাজার হাজার জনগণ এই পার্কটা উপভোগ করতেছে দেখে, এখন হঠাৎ করে এই গণপূর্তের এক্সিএম সাহেব এবং জেলা ম্যাজিস্ট্রেট সাহেব উনি এসে ওনারা এটা ভাঙতেছেন, কেন ভাঙতেছেন, কিভাবে ওনারা আমাদের কোনো ফোনের কোনো কথার জবাব দেন। হাইকোর্টের একটা নির্দেশনা আছে যে এটা স্থগিত করার, তো সরকারি জমি হিসেবে এবং জেলা ম্যাজিস্ট্রেট যেহেতু এই সরকারি জমির তদারককারী, তো তার নির্দেশনাতে এটা উচ্ছেদ করা হচ্ছে। বরগুনায় পাথরঘাটা উপজেলার কয়েকটি গ্রামে নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের নামে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি মহল। বছরের পর বছর ঘুরেও বিদ্যুৎ বা টাকা কিছুই পাচ্ছেন না প্রতারিতরা। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা তদন্তে কাজ শুরু করেছেন তারা। এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া, ট্যাংরা ও মঠের খালগ্রাম। প্রায় 3 বছর আগে এই 3 গ্রামে বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে ফারুক নামের স্থানীয় একটি কলেজের অধ্যক্ষ ও তার নেতৃত্বে আরো কয়েকজন গ্রামের হতদরিদ্র মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। বছরের পর বছর ঘুরে বিদ্যুৎ বা টাকা ফেরত না পেয়ে গত 14 মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রীর বরাবরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। প্রিন্সিপাল ফারুক নিয়ে আর কি সবার টাকা নিছে, আমার টাকাও হের কাছে দিছি। সবাই 3000 টাকা করে দিয়েছে, এরপরে আবার বলতে আছে 6000 টাকা করে লাগবে, তারপরে আবার 6000 টাকা করে নিয়েছে। সুদে নিয়ে 8,500 টাকা দেওয়া হয়েছে, কোনো কিছু পাইনি এখন পর্যন্ত। ওই খাম্বা একটা দেখছি, ওই
এদিকে অভিযুক্ত অধ্যক্ষকে তার কর্মস্থল চৌধুরী মাসুম টিভিএম কলেজে গিয়ে পাওয়া যায়নি। ভুক্তভোগীদের দেয়া সন্ধানে তাকে পাওয়া যায় একটি গ্রামে। তিনি গ্রামবাসীর অভিযোগের বিষয়টি উড়িয়ে দেন। তাদের ব্যক্তিগত রেসের কারণে বিষয়টা এমন ভাবে হয়েছে যে তারা অনেকেই এখন বলে যে হাসতে হাসতে আসলে আমরা এই অভিযোগটা দিয়েছি, আসলে আমার প্রতি কোনো তাদের অভিযোগ নাই। আপনি এই এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে আসলে এই গরিব মানুষের টাকা আমার পেটে যাওয়ার মতন মানুষ আমি কিনে। এদিকে পাথরঘাটা উপজেলায় পিরোজপুর এরিয়া অফিসেও পাওয়া যায়নি কাউকে। তবে পল্লী বিদ্যুৎ সমিতির পিরোজপুর জেলার মঠবাড়িয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। আমরা অভিযোগটি পেয়েছি, এটা ডাকের মাধ্যমে বা পোস্টে, এবং অভিযোগের প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করেছি। তদন্ত প্রক্রিয়াধীন আছে। এটা দোষী সাব্যস্ত হলে নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 2012 সালের শুরুর দিকে 3টি গ্রামে 210 জন মানুষের কাছ থেকে মোট 24,46,000 টাকা হাতিয়ে নেয় অধ্যক্ষ ফারুক ও তার সহযোগীরা। সময় সংবাদ, বরগুনা। দীর্ঘ প্রায় 9 বছর ধরে ক্রমেই পলি পড়ে ভরাট হয়ে গেছে ছোট ফেনী নদী। এতে নদীর দুতীরে 3 জেলার প্রায় 70,000 কৃষক বিপাকে পড়েছেন। শীতে নদীর তলদেশ শুকিয়ে থাকায় রবি শস্য চাষ করতে পারেন না কৃষকরা। বর্ষাকালে পানি নিষ্কাশন না হয় জলাবদ্ধতার কারণে ব্যাহত হয় আমন চাষও। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। কুমিল্লা, ফেনী এবং নোয়াখালীর উপর দিয়ে বয়ে গেছে ছোট ফেনী নদী। 2007 সালে এ নদীর কাজিরহাট এলাকার রেগুলেটরটি বন্যায় ভেঙে অকেজো হয়ে পড়ে থাকায় পলিতে ভরাট হয়ে যায় নদীর 80 কিলোমিটারের মধ্যে ভাটির প্রায় 60 কিলোমিটার অংশই। এতে শুষ্ক মৌসুমে পানি থাকে না, আবার বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে শুষ্ক মৌসুমে পানির অভাবে রবি শস্য চাষ করতে পারে না, আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে আমন চাষ ব্যাহত হয়। অনেক মাছ এসেও আমরা গরিবিয়া বেশি কিনে খাইতাম চলতাম। এখন বর্তমানে পানিও নাই, নদীও নাই। কৃষি জমি অনাবাদি পড়ে রয়েছে, এগুলা আপনাদের চাষাবাদের আওতায় আসতে না, এখন পানি নাই, ফসলাদি উৎপাদন না, তাহলে আমাদের সমস্যা না, বিরাট সমস্যা। ফেনীর কৃষি বিভাগের এ কর্মকর্তা জানালেন, নদীর এ অবস্থার কারণে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে। নাব্যতা সংকটের কারণে আমাদের শুকনো মৌসুমে বড় ফসল সহ অন্যান্য ফসলের আবাদ ব্যাহত আছে। পানি সংকটের কারণে কৃষকরা ফসল করতে পারছেন না। ছোট ফেনী নদীর ভাটিতে মুসাফুর রেগুলেটরি ফার্ম নির্মাণের সময় এই নদীর একাধিক স্থানে দেওয়া হয়েছিল বাঁধ। নির্মাণ কাজ শেষের পরেও এখন পর্যন্ত অপসারিত হয়নি সেই বাঁধগুলো। অবশ্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী জানালেন, সমস্যা সমাধানের কাজ চলছে। বর্তমান অর্থ বছরে ফেনী পৌর বিভাগের আওতায় 20.61 কিলোমিটার ছোট ফেনী নদী পুনঃখননের কাজ চলছে। কৃষি বিভাগের তথ্য মতে ছোট ফেনী নদী পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় নদী দুতীরের 3 জেলার 1000 হেক্টরেরও বেশি জমিতে কাঙ্ক্ষিত ফসল ফলাতে পারছেন না কৃষক। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। দুপুর সময় আরো থাকছে। আরো উন্নত লন্ডন করার অঙ্গীকারের শপথ নিলেন প্রথম মুসলিম মেয়র সাদিক খান। ব্রিটেনের মুসলিম সম্প্রদায়ের ভাবমূর্তি বাড়ার প্রত্যাশা। রমজানের সংকট এড়াতে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। দুপুরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাজারের কিন্তু দাম বাড়ার কোনো সুযোগ নেই। আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের সমস্ত কিছু কিন্তু মজুদ আছে। কেউ যদি কোনো কিছু অন্যায় করে, অন্যায়ভাবে দাম বাড়াবার ব্যবস্থা চেষ্টা করে, সেখানে তার প্রতিহত করার জন্য আমাদের এক কমিটি আছে। কেউ ওটা অন্যভাবে করতে পারলে সেটাকে আমরা প্রতিহত করব। লন্ডনের প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নিয়েছেন সাদিক খান। প্রতিশ্রুতি দিয়েছেন আরো উন্নত লন্ডন উপহার দেওয়ার। ব্রিটেনের রাজনীতিতে নতুন চমক সৃষ্টির পর সাদিক খানের কাছে প্রত্যাশা অনেক লন্ডনবাসীর। সেই সঙ্গে তিনি অনুকরণীয় হয়ে থাকছেন এশিয়ান কমিউনিটির জন্য। বিস্তারিত আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচনে বিজয়ী হওয়ার পর শনিবার শপথ নেন। শপথ নেওয়ার পর লন্ডনের উন্নয়নে নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
so much for giving up your Saturday morning. আপনাদের সমর্থন পেয়েই আমি লন্ডনের মেয়র হয়েছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি অঙ্গীকার করছি আমরা ক্ষমতার সঠিক প্রয়োগের মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমানভাবে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করব। নতুন এই নগরপিতার কাছে প্রত্যাশা অনেক লন্ডনবাসীর। আমরা চাই আমাদের নতুন মেয়র নিরপেক্ষভাবে শহরের উন্নয়নে কাজ করবে, তিনি আমাদের হতাশ করবেন না। ধর্মীয় কিংবা সাম্প্রদায়িক পরিচয়ের ঊর্ধ্বে সাদিক খানকে লন্ডনের মেয়র হিসেবে প্রাধান্য দিচ্ছেন নগরবাসী। তিনি বর্ণবাদী নন, আমরা আশা করব তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করবেন। তার এই জয়ে ব্রিটেনে মুসলিম সম্প্রদায়ের ভাবমূর্তি বাড়বে বলে মনে করছেন মুসলিম কমিউনিটি। আমাদের নতুন মেয়র সাদিক খান একজন মুসলিম। আমি মনে করি তিনি মুসলিম কমিউনিটিকে শক্তিশালী করতে কাজ করবে এবং লন্ডনে মুসলিমদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। সাদিক খানকে অনুকরণ করে আগামীতে ব্রিটেনের রাজনীতি শীর্ষ পর্যায়ে এশিয়ান ও বাংলাদেশিদের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন অনেকে। প্রথম মুসলিম মেয়র হিসেবে সাদিক খান একজন এশিয়ান বংশোদ্ভূত হিসাবে নির্বাচিত হয়েছেন। আমরা আশা রাখি আগামীতে এই ব্রিটেনে যেন প্রধানমন্ত্রী হিসাবেও যেন এশিয়ান বংশোদ্ভূত বা আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত হিসাবে কেউ নির্বাচিত হয় এবং আমাদের আশা থাকলো, অনেক আশা আছে, প্রত্যাশা আছে সাদিক খানের উপর। আমরা তার আগামী দিনের পথ চলার শুভ কামনা করি। সাদিক খানের এই জয় দলটিকে রাজনীতির মাঠে ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ব্রিটিশ আভিজাত্যকে হারিয়ে 11 প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে লন্ডনে প্রথমবারের মতন মুসলিম মেয়র হলেন সাদিক খান। যুক্তরাজ্যের রাজনীতিতে তার এই বিজয়কে নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে, কেননা তিনি প্রথম মুসলিম এবং প্রথম অশতাঙ্গ যিনি কিনা বহু সংস্কৃতির এই শহরে নগরপিতা হলেন। একজন অভিবাসী বাস চালকের সন্তান হিসেবে তার এই অর্জনে অন্যরকম রেকর্ড মনে করছেন সবাই। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সার্বভৌমত্ব হুমকিতে না পড়লে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির 7ম কংগ্রেসের দ্বিতীয় দিনের ভাষণে উন জানান উত্তর কোরিয়া বিরোধপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। এদিকে দেশটির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে কংগ্রেসে যোগ দেওয়া সাংবাদিকদের নানা স্থাপনা পরিদর্শনের সুযোগ দিচ্ছে সরকার। আবাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে গত কয়েক বছরে উত্তর কোরিয়া ব্যাপক উন্নতি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। দীর্ঘদিনের নিবৃত্তচারী উত্তর কোরিয়া ক্ষমতাসীন দলের 7ম কংগ্রেস উপলক্ষে এবার শতাধিক আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীকে দেশটিতে সংবাদ সংগ্রহের অনুমতি দেয়। প্রায় প্রতিদিনই দেশটির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখানো হচ্ছে তাদের। গত কয়েক বছরে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দেশটির মানুষের জীবনমানেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। বিশ্বায়নের সঙ্গে তাল মিলাতে আবাসন, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। সন্তানদের বড় করার জন্য আমাদের ব্যক্তিগত খরচ করতে হয় না, তাই সামাজিক ও পারিবারিক বন্ধন দৃঢ় করতে অনেকেই এখন বেশি সন্তান গ্রহণে উৎসাহিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের আবাসনের জন্য আমাদের নেতা অ্যাপার্টমেন্ট তৈরি করে দিয়েছেন। যারা গুণগত শিক্ষা নিশ্চিত করতে নিজেদের জীবন উৎসর্গ করছেন তাদের এইভাবেই মূল্যায়ন করা উচিত। শনিবার কংগ্রেসের দ্বিতীয় দিনে দেয়া ভাষণে আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতির বিষয়ে কথা বলেন সর্বোচ্চ নেতা কিম জং উন। সার্বভৌমত্ব হুমকিতে না পড়লে কিংবা অন্য কোনো বৈরী দেশ কোণঠাসা করার চেষ্টা না করলে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বলে ঘোষণা দেন তিনি। 2003 সালে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেও আবারও এই চুক্তির ধারাগুলো মেনে পরমাণু কর্মসূচি শিথিল করার আগ্রহ প্রকাশ করেন উন। উনের ভাষণ সরাসরি প্রচার না করলেও তাকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় টেলিভিশন KRT জানায় যে দেশগুলোর উত্তর কোরিয়ার প্রতি যথাযথ শ্রদ্ধা রয়েছে তাদের সঙ্গে পূর্বে বৈরিতা থাকলেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে দেশটি। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আরও আলোচনা প্রয়োজন বলে মনে করেন উন। আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্তর কোরিয়ার ভাবমূর্তি উন্নয়ন ও খোলস ছেড়ে বেরিয়ে আসার নীতির প্রতি দেশটির সাধারণ মানুষেরও সমর্থন রয়েছে। তবে যে পরমাণু বিতর্ক আন্তর্জাতিকভাবে দেশটিকে একঘরে করে রেখেছে তা নিয়ে উত্তর কোরীয়দের ভাবনা জানার চেষ্টা করছেন সংবাদকর্মীরা। পরমাণু কর্মসূচি আমাদের প্রতিরক্ষা নীতির অংশ। আন্তর্জাতিক বাণিজ্যিক নিষেধাজ্ঞার কবলে থাকলেও আমাদের এই কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত।
উত্তর কোরিয়া 2006 সালে প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। সবশেষ এবছরের 6 জানুয়ারি চতুর্থবারের মতো পরমাণু পরীক্ষা চালানোর পর মার্চে দেশটির উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ ও কয়েকটি দেশ। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। আনুষ্ঠানিকভাবে ইপিএল এর শ্রেষ্ঠত্বের শিরোপা তুলে দেওয়া হলো লিস্টার সিটির হাতে। প্রতিদ্বন্দ্বী টটেনহামের হোঁচটে শিরোপা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল রানিয়েরি শিষ্যদের। তবে দ্য ফক্সদের উৎসবে বাড়তি রং যোগ করেছে ঘরের মাঠে এভারটনের বিপক্ষে 3-1 গোলের জয়। অপেক্ষার প্রহরটা 132 বছরের বলে সপ্তর্ষি আলো ছড়িয়েছে উৎসব, যেখানে খেলোয়াড়দের সঙ্গে জয়ের উন্মাদনায় যোগ দেন বিনয়ী কোচ ক্লদিও রানিয়েরি। উপস্থিত ছিলেন কর্ণধার ভিচাইও। শুধু খেলোয়াড় নয়, কিংস পাওয়ার স্টেডিয়ামে উপস্থিত প্রায় 33,000 সমর্থক প্রাণ ভরে উপভোগ করলেন জীবনের সেরা মুহূর্তটি। যদিও লিস্টার সিটির শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই, তাই এভারটনের বিপক্ষে নির্ভর হয়ে মাঠে নামে ফক্সরা। কিন্তু ইপিএল জায়ান্টদের কুপকাত করে শিরোপা ঘরে তোলা রানিয়েরির শিষ্যরা ছিল বেশ খোশ মেজাজি। তাই তো ম্যাচের 5 মিনিটই স্বাগতিকদের লিড এনে দেন 2 ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে সেরা একাদশে ফেরা জেমি ভার্ডি। 33 মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন ওয়েলসের মিডফিল্ডার অ্যান্ডি কিং। অ্যাসিস্ট করেন ইপিএল এর বর্ষসেরা খেলোয়াড় রিয়াদ মাহরেজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল সফরকারীরা, কিন্তু ফক্সদের গোলরক্ষক স্মাইকেলের দৃঢ়তায় হতাশায় সঙ্গী হয় এভারটনের। 65 মিনিটে বার্ডিকে সফরকারী ডিফেন্ডার ম্যাথিউ পেনিংটন অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় রানিয়েরির শিষ্যরা, যা থেকে গোল করে ইপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বনে যান এই ইংলিশ স্ট্রাইকার। 24 গোল করা বার্ডি সুযোগ পেয়েছিল হ্যাটট্রিকের সাথে 25 গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনকে স্পর্শ করার, কিন্তু 70 মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা এই ফুটবলার। 88 মিনিটে এভারটনের হয়ে একটি গোল পরিশোধ করেন বদলে স্ট্রাইকার কেভিন মিরালাস, কিন্তু তা লিস্টারের জয়রথ রুখতে যথেষ্ট ছিল না। ফলে 37 ম্যাচে 80 পয়েন্ট নিয়ে ম্যাচ জয়ের সাথে প্রথমবারের মতো ইপিএল শিরোপা ঘরে তোলার উল্লাসে মাতে লিস্টার সিটি। শায়লা পারভিন, সময় সংবাদ। দুপুর সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 4 দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সহিংসতা, এখন পর্যন্ত মারা গেছে অর্ধ শতাধিক। নির্বাচনে দায়িত্বশীলদের নিয়ন্ত্রণ না থাকাই কারণ, মন্তব্য বিশ্লেষকদের। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তি ফলক উন্মোচন। রমজান সামনে রেখে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি ভালো, দাবি বাণিজ্য মন্ত্রণালয়ের। এরপরও বাড়ছে কয়েকটি পণ্যের দাম। বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিদ্যুৎ বিভাগের। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 155তম জন্মবার্ষিকীতে দেশ জুড়ে নানা আয়োজন। অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে শিলাইদহের কাচারি বাড়ি। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।